আমরা শুরু করি। অনেকটা সময় গেল। আসো দেখি এখানে আমাদের in an examination 52% of the candidate failed in English, 42% failed in mathematics and 17% in both. বলতেছে 52% ইংরেজিতে ফেল করেছে, 52% ম্যাথমেটিক্সে ফেল করেছে এবং 17% both সাবজেক্টে ফেল করেছে। The number of those who passed in the both subjects, দুই সাবজেক্টে পাস করেছে কত পার্সেন্ট? তার মানে অঙ্কতে ফেল করেছে 52%, ইংলিশে ফেল করে ইংলিশে ফেল করেছে 52%, অঙ্কতে ফেল করেছে 42%। এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ম্যাথ। আর উভয়টাতে ফেল করেছে ইংলিশ প্লাস ম্যাথে ফেল করেছে কত পার্সেন্ট? 17%। এখন বলতেছে উভয়টাতে পাস করেছে কত পার্সেন্ট? তাহলে আমাদের কাজ হচ্ছে টোটাল ফেলটা, নেট ফেলটা বাইর করা, নেট ফেলটা বাহির করা, আর নেট ফেল টোটাল তার থেকে বাদ দিলে আমাদের টোটাল পাসটা থাকবে, উভয় সাবজেক্টে পাস করেছে। ধরে নাও এটা ইংলিশ, এটা হচ্ছে ম্যাথ। ইংলিশে ফেল করেছে তোমার 52%, আর ম্যাথে ফেল করেছে তোমার 42%। কিছু ছাত্র আছে একই ব্যক্তি কিন্তু দুই খাতায় নাম আছে ফেলের, ইংলিশের খাতায়ও নাম আছে ইংলিশে ফেল, ম্যাথের খাতায়ও নাম আছে ম্যাথে ফেল, কিন্তু ব্যক্তি একজন। এরকম লোক কত পার্সেন্ট? এরা হচ্ছে এরা যারা ইংলিশেও ফেল ম্যাথেও ফেল, এদের সংখ্যা হচ্ছে, এদের পার্সেন্টেজটা হচ্ছে 17%। যারা ইংলিশ প্লাস ম্যাথ উভয়টাতে ফেল করেছে। মনে করো কবির, কবির ছাত্রটা ইংরেজিতেও ফেল, ম্যাথের খাতাও তার নামে আছে, ফেলের খাতায় তার নাম আছে, ইংরেজির ফেলের খাতাও তার নাম আছে, কিন্তু ব্যক্তি কিন্তু সে একজন, কিন্তু কাগজের পত্রে হিসাবে এদিকে এখানে একজন এখানে একজন, দুইজন। কাগজের হিসাবে এখানে একজন এখানে একজন, কয়জন? দুইজন, কিন্তু ব্যক্তি কয়জন? সে আসলে একজন। তার মানে এই জায়গাটার জন্য ইংলিশ এবং ম্যাথ উভয় জায়গায় তার নাম দুইবার দেয়া হয়ে গেছে, দুইবার আছে। অতএব দুইবার না, তারটা আমরা একবার রাখবো। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? শুধু ইংলিশ শুধু ম্যাথ এই ফেলটা বাইর করতে হবে, এই জায়গাটুকু। শুধু ক্লিন ম্যাথে, ইংলিশ না, এই জায়গার মধ্যে ক্লিন ম্যাথে ফেল করছে কতজন, অথবা ক্লিন ইংলিশে ফেল করছে কতজন, ম্যাথ ইংলিশে ফেল করছে কতজন, ক্লিন ম্যাথে ফেল করেছে কতজন, এই জায়গাটা বের করতে হবে। তার মানে এই জায়গাটুকু আমরা উভয়টা থেকে বাদ দিয়ে দিব। কেন বাদ দিব? বাদ দিয়ে একবার গুনবো। তাহলে অঙ্কটা আমাদের এভাবে করতে হবে। ফেল ইন ইংলিশ অনলি, শুধু ইংলিশে ফেল করছে কতজন? ইংলিশের ফেল হচ্ছে 52%, এটা থেকে বাদ দিব 17%, শুধু ক্লিন ফেলটা বাইর করব। দুইবার যারা আছে তারা না, শুধু ইংরেজিতে ফেল করছে, ম্যাথে ফেল করে নাই, এদের সংখ্যা কতজন? 35%। আবার ফেল ইন ম্যাথ অনলি, শুধু ম্যাথে ফেল করেছে কতজন? টোটাল ফেল হচ্ছে 42% ম্যাথ, তার থেকে শুধু ম্যাথ মানে ডাবল ফেল ওলাগুলো বাদ দিচ্ছি, 17% বাদ, তাহলে হচ্ছে 25%। এটা হচ্ছে শুধু ইংলিশ শুধু ম্যাথ। এখন আসো আমরা ওই 17% নিব যাদের একবার করে নাম আছে, দুইবার থেকে বাদে একবার নিব। তাইলে ফেল
in English, math and both. টোটাল ফেল কতজন? 35%, 25%, 77 আবার 17%। তাদের নাম একবার আসলো, সমান সমান 77%। এই হচ্ছে টোটাল ক্লিন ফেলের সংখ্যা। তাইলে পাস আমাদের কি চাইছে? পাস ইন বোথ সাবজেক্ট, কোনো ফেল নাই যাদের। তাহলে পাস ইন বোথ সাবজেক্ট কত? 100 minus 77 100 minus 77। আমি বোঝানোর জন্য এত সময় নিয়ে করলাম, আসলে আমরা যখন অঙ্কটা করবো তখন মুখোমুখি করে ফেলবো অর্ধেক, এত কিছু লেখার দরকার নাই, হিসাব খালি করব। এটা হচ্ছে 23%। কথাটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। একটা ভুল করছি, সাদিকুন একটু সময় নেই। হ্যাঁ আচ্ছা স্যার, সমস্যা নেই। চলো এবার আমরা পরের অঙ্কে আসি। আমরা পরের অঙ্কে আসি। The price of an item is স্ক্রিন শেয়ার নেই। the price of an item the price of an item is increased by 20%. The price of an item is increased by 20%. একটা জিনিসের দাম বেড়েছে 20%, then decreased by 20%. The price as compared to the original price. প্রাইসটা অরিজিনাল প্রাইসের সাথে তুলনামূলক ভাবে কতটুকু কমেছে? একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, তার 20% যদি তোমার বাড়ে, তাহলে এটা হবে 120 টাকা। আবার 20% কমবে, তার মানে এটাকে 0.8 দিয়ে গুণ দিবে। 8 12 96, 96, তার মানে 100 দিয়ে গুণ দিলে হচ্ছে 96%। তাহলে আগে ছিল কত কত 100, এখন আছে কত 96, কত কমছে? 4%। কি করছে? ডিক্রিজ করছে। আর এটাকে যদি একটা বাড়া একটা কমা দিয়ে এভাবে করো, প্লাস মাইনাস 20 প্লাস 20 মাইনাস 20, আবার প্লাসে আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস 20 গুণ 20 ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট। মানে আমাদের চেঞ্জটা কত হয়েছে? চেঞ্জ। তাহলে এটা চলে গেল, 400কে 100 দিয়ে ভাগ করলে -4%। মাইনাস মানে লেস, একই কথা। এইভাবে বলা যায়। ক্লিয়ার? জি স্যার। এবার পরেরটা 10। এবার এটা করো তো দেখি। X salary is এটা half বুঝিনি that স্যার, of X. কোনটা? কোশ্চেনটা স্যার। X salary is half that of Y.
X got 50% raise in his salary and Y got 25% raise in his salary. এটা একটু ভুল লেখা আছে, এটা হবে রাইজ না রেজ, RAI। X salary is half that of Y. X got 50% raise in his salary and Y got 25% raise in his salary. Then the percentage increase in the combined salary of both. কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে? বলতেছে এক্স এর স্যালারি ওয়াই এর স্যালারির কতটুকু? অর্ধেক। তাহলে আগে আমরা ওয়াইটা ধরি। লেট ওয়াই স্যালারি কত? 100। তাহলে এক্স এর স্যালারি কত? 50। নাকি? এক্স গট 50% রেইজ, এক্স 50% বেড়েছে, তার মানে 1.5 দিয়ে গুণ দিব, তার মানে 75। আর ওয়াই গট 25% রেইজ, তাহলে 1.25 দিয়ে গুণ দিব। কেন পয়েন্ট করতেছি? কারণ 100 উঠাই দিলে এতই থাকবে। 125%, এটার যদি আমরা 125 ডিভাইডেড বাই 100 পার্সেন্ট উঠাই দিলে তার মানে কি 1.25 থাকে না, এটাই আর সমান সমান 125। তাহলে তাদের আগে কত ছিল, এখন কত? আগে কত ছিল, এটা যোগ করো। আগে ছিল কম্বাইন স্যালারি ছিল 150, এখন এর কম্বাইন স্যালারি কত? 200। ডিফারেন্স কত? 50। 200 মাইনাস 150, 50। তাহলে 150 এ বাড়ছে কত? 50%। তাহলে কত পার্সেন্ট? পার্সেন্টেজ ইনক্রিজ কত? 50 বেড়েছে তোমার 150 এ, আগে ছিল 150 থেকে 50 বাইরে 150 এ বেড়েছে 50, একে কত আর 100 তে কত? এত পার্সেন্ট 3। তাহলে 33 সমস্ত 3 এর 1। এই অঙ্ক কিন্তু খুব প্র্যাকটিক্যাল অঙ্ক, ধৈর্য বুঝতে, খুব ছোট্ট অঙ্ক, সহজ কিন্তু টেকনিক্যাল। ক্লিয়ার? স্যার এটা এক্স ধরেও করা যাবে না? এক্স ধরে তো করা যাবে। এক্স ধরে কবে? এক্স ধরেন, এক্স তো অর্ধেক না, এক্স ধরেন 100, ওয়াই ধরেন 200, দ্বিগুণ যেহেতু, এক্স এর 50% বাড়ান, ওয়াই এর 125% বাড়ান, একই হিসাব আসবে, 300 হবে আর ওইটা হবে 400। 50% বাড়লে 150, এটা কত? এটা হবে 250, 150 আর 250 হবে 400। এর ডিফারেন্স কত হবে? 400 মাইনাস 300 কত হবে? 100। তাহলে 300 তে বাড়ছে 100। স্যার আমি বলছি যে এক্স ওয়াই জেড ধরে যে অঙ্কগুলা করে ওইভাবে তো হবে স্যার না? হ্যাঁ এইভাবেই তো ধরলাম। ও শুধু এক্স, কি দরকারটা? যেহেতু পার্সেন্টেজের হিসাব শুধু এক্স করলে অঙ্কটা হবে কিন্তু একটু কমপ্লেক্স হবে না? আমার যেহেতু পার্সেন্টেজের হিসাব আমি শতকরা হিসাবে 100 150 ধরে করছি। আচ্ছা স্যার। সমঝ যাচ্ছে? আমরা পরের অঙ্কে যাই। আ ম্যান স্প্যান্স, এটা আমি করার জন্য 2 মিনিট সময় দিলাম, দেখি কে করতে পারে।
A man spends 20% of his monthly earning on house rent. Out of the balance, he spends 75% on other house expenses. If he had a balance of 250 at the end of the month, the monthly earning of the man is, বলতেছে কি একজন লোক 20% মান্থলি আর্নিং কিসে ব্যয় করে ফেলায়? মান্থলি আর্নিং এর তার মাসিক আর্নিং এর 20% ব্যয় করে ফেলে কিসে? হাউস বাড়ি রেন্টে। ভাড়া। হাউস রেন্টে ব্যয় করে সে 20%। এরপরে দেখো আউট অফ দ্য ব্যালেন্স যা বাকি থাকে, হি স্পেন্ডস 75% অন দ্য আদার হাউস এক্সপেন্সেস। আদার হাউস এক্সপেন্সেস এ ব্যয় করে কত? 75%. If he had a balance of 250 টাকা at the end of the month, মাস শেষে যদি তার 250 টাকা হাতে থাকে, তাহলে তার মান্থলি আর্নিং কত? বলো তো দেখি। মনে হয় পারবো এটা। পারবা? দেখো যদি আমরা এইভাবে ধরি, let is income সমান সমান কত? x। তাহলে আদার এক্সপেন্সেস কত? আউট অফ দ্য ব্যালেন্স তার হাউস রেন্ট দেওয়ার পরে বাকি থাকে কত? ব্যালেন্স আফটার হাউস রেন্ট 0.8x। বুঝছো কিনা বলো? 20% যদি x এর 20% যদি তার হাউস রেন্টে চলে যায়, তাহলে বাকি থাকতে কত? 80% না? 80% মানে 0.8 x এর কত পার্সেন্ট? এটা তার হাউস রেন্টের, এটা তার বাকি থাকে 75. এইটার 75% সে আদার এক্সপেন্সেসে ব্যয় করে ফেলায়। তাহলে এই জিনিসটার আউট অফ দ্য ব্যালেন্স যেটা তার 75% সে ব্যয় করে ফেলে। তাহলে 75% কিসের ব্যয় করে ফেলায়? এই 0.8x এর। তাইলে 0.8x এর 75% যদি সে ব্যয় করে ফেলায়, 0.8x এর 25% তার হাতে থাকে নাকি? 0.8x এর 75% যদি সে ব্যয় করে ফেলায়, 0.8x এর জি স্যার। এই টাকাটাই সমান কোন টাকাটা? 250. 250। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি 0.8x ইনটু কত? এইটা 25%। এত পয়েন্ট না লাগে, সরাসরি একটু লিখে দেখাই। 250 টাকা নাকি? 0.8x ইনটু 25/100, 250 টাকা। তাহলে আমরা x এর মান যদি বের করি, x কোনটার সাথে আছে? x উপরে না? তাহলে এটার সাথে এটা চলে যাবে। 25 ইনটু 100 ডিভাইডেড বাই 25। এই 0.8 আসবে নিচে, এটা উঠাই এখানে 100 দিয়ে দেব, 10 দিয়ে দেব। শেষ। 5 25 550।
2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত 4, 4 25 100, তাহলে কত হচ্ছে 25 × 50, 5 25 125, সরি 5 25 125 আর 0 1250 টাকা। উত্তর হচ্ছে 1250। এটা স্যার ক্লাস 5 এর অঙ্ক। ক্লিয়ার? অঙ্কটা স্যার কিন্তু টেকনিশিয়াল। অত টেকনিক্যাল না, বোঝার আউট অফ দা ব্যালেন্সটা বোঝালে বড় জিনিস। এটা হচ্ছে ক্লাস 5 এরকম আছে অঙ্ক আচ্ছা তাহলে স্টুডেন্টদের। মুছবো, এই মুছবো নাকি? জি স্যার। জি স্যার মোশন। A customer asks for the production of X number of units. আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করতে হবে। এটা তোমরা পরে একটু ট্রাই করো, তোমরা পরে একটু ট্রাই করো। কাস্টমার asks for the production. আচ্ছা কি বলতেছে? A customer asks for the production of দিন X নাম্বার স্যার। number of goods. হ্যাঁ বুঝাইতে পারছো? ডি নাম্বার কি হয়? কত নাম্বার? ডি। হ্যাঁ মনে হয়। আচ্ছা দেখি রাখ, আমি ভুলে গেছি এটা তো। As for the production of X number of goods, the company produces Y number of goods daily, out of which Z% are unfit for sale. Z% are unfit for sale. The order will be completed in. বলতেছে একটা কাস্টমার কিছু মালের জন্য এক্স নাম্বার অফ গুডস এর জন্য অর্ডার করছে। কোম্পানি দেখতেছে যে এই মাল যদি যখন বানাতে যাব আমি প্রতিদিন বানাইতে পারবো ওয়াই সংখ্যক ইউনিট, এবং যার Z% প্রতিদিন কি হয়ে যাবে আবার নষ্ট, মানে আনফিট হবে, সেল মানে ডিফেক্টিভ হবে আর কি। তাহলে এই অর্ডার শেষ করতে কতদিন লাগবে? সাদিকুন নাহার বুঝছেন আমার কথাটা? জি স্যার। বলতেছে মনে করেন আপনি 5000 ইউনিটের জন্য অর্ডার করলেন, কোন একটা মাল বানাবেন।
বা 500 ইউনিটের অর্ডার করলেন, ওই কোম্পানি প্রতিদিন বানাইতে পারে 50টা, ঠিক আছে? কিন্তু এই 50টা বানাইতে পারলেই হবে না, এই 50টার 10% আবার নষ্ট হয়ে যায়। তাহলে নষ্ট হয়ে যায়। থেকে 50টার 10% বাদ দেন, তাহলে 50 বিয়োগ 5টা, তার মানে কি ডেইলি তার টিকে কয়টা? 45টা। সে এখন এই 45টা ধরে হিসাব করবে, তাহলে 500 ইউনিট বানাইতে 45টা ভাগ দেন, ডেইলি 45টা করে হইলে এতদিন সময় তার লাগবে। কথা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। এই কাহিনী হচ্ছে এইটা। তাহলে এখন আমাদের টোটাল অর্ডার কতটুকু? অর্ডার হচ্ছে x, ডেইলি প্রোডাকশন, ডেইলি প্রোডাকশন হচ্ছে তোমার y সংখ্যক ইউনিট, ডিফেক্টিভ, y minus y এর z%। ডিফেক্টিভ কত? z%, ডিফেক্টিভ হচ্ছে z%। আচ্ছা, এখন কিসের z%? y এর y এর। z%। তাইলে গুড আউটপুট কতটুকু? আচ্ছা, ডিফেক্টিভ হচ্ছে, আমি ভুল বলছি, ডিফেক্টিভ হচ্ছে z% কিসের? y এর z%, y এর z% হচ্ছে ডিফেক্টিভ। তাহলে গুড আউটপুট কত? y minus yz। আউটপুট, গুড আউটপুট কত হবে? এটা কিন্তু স্কয়ার না, কিন্তু এটা কিন্তু এমনি দেখাইছি। গুড আউটপুট y মাইনাস yz ডিভাইড বাই কত? 100। নাকি 100 পার্সেন্টেজটা উঠাই দিলাম, y মাইনাস yz ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমার ডেইলি গুড আউটপুট, ডেইলি গুড আউটপুট। আচ্ছা, এখন আমার প্রতিদিন এইগুলি বানাইতে কত সময় লাগবে? টোটালটাকে গুড একদিন আউটপুট লাগবে। এটা একদিন তো লাগবে। টাইম টেকেন x ডিভাইডেড বাই y মাইনাস yz বাই 100 এত ডেজ, নাকি? এত ডেজ। জি স্যার। তাহলে আমাদের, আমরা এখানে লসাগু করি, লসাগু করলে কি হবে? উপরে হচ্ছে x, নিচে হচ্ছে 100 y মাইনাস yz, না? yz। এত ডেজ। তাহলে কত হবে? উপরে x, 100 by yটা কমন নেই, yটা কমন 100 লিখে minus 100 100 মাইনাস minus ডিভাইডেড বাই কত? 100। এই 100 উপরে চলে যাবে উল্টাইলে, তাহলে 100x তাহলে y ইনটু 100 মাইনাস z। এত ডেজ সময় লাগবে। তাহলে 100 মাইনাস z, এটি তো হয়েছিল রাসেলের, না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, the population of a village is 5,000 and it increases at the rate of 2% per year. After 2 years the population will be, পপুলেশনের হিসাব আর চক্রবৃদ্ধি সুদের হিসাব এক। কারণ এই বছর যদি বাংলাদেশের জনসংখ্যা জি স্যার। 16 কোটি থাকে, এই বছর বাড়লো আরো মনে করো 1 কোটি, কথার কথা, এই 17 কোটি বাংলাদেশের জনসংখ্যা মনে করো প্রতি বছর 10% বাড়ে, কথার কথা। তাহলে এই পরের বছর যদি জনসংখ্যা হচ্ছে 20 কোটি 60 লাখ, সরি 17 কোটি 60 লাখ, এইটার উপরে আবার 10%, নাকি? টোটালটার উপরে 10%।
চক্রবৃদ্ধি সুদের মতো। ঠিক তেমনি আমি যা বুঝাই ভালোভাবে বুঝো। এটা স্যার করছি। এইটা মনে করো 2020 সাল, এটা 2021 সাল, এটা 2022 সাল, এটা 2023 সাল, এটা 2019 সাল, এটা 2018 সাল, এটা 2017 সাল। আমরা এই জায়গাটাতে আছি, আমরা এখানটাতে আছি। এখন কোন এলাকার জনসংখ্যা যদি পি হয়, পপুলেশন যদি তোমার পপুলেশন যদি পি হয়, ইনক্রিজিং রেট যদি হয় R%, তাহলে এইভাবে খেয়াল করো, আমরা যদি 3 বছর নিই, পপুলেশন আফটার n ইয়ার্স, n বছর পরে পপুলেশন হবে তোমার, এই মোট জনসংখ্যা মূলধন, এটা মনে রাখবা প্রিন্সিপালের মতো, মূলধনকে গুণ করতে হবে 1 প্লাস সুদের হার। মানে কি সুদের হার না, এখানে কি ইনক্রিজিং রেট আর পার্সেন্ট উঠাইয়া নিচে 100, আর যত বছর ধরবা অত বছর এখানে পাওয়ার দিয়ে দিবা। যদি হয় 2020 সাল থেকে 1 বছর পরে কত, এখানে 1, 2020 সাল থেকে 2022 সালে কত হবে 2 বছর পরে, তাহলে n হবে 2, 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত কত হবে, n হবে 3। কিন্তু যদি এটা হচ্ছে এখন থেকে সামনের দিকে, কিন্তু যদি ব্যাকটা চায়, ব্যাক কত, 2 বছর আগে কত ছিল, 1 বছর আগে কত ছিল, 3 বছর আগে কত ছিল, আর এটা হচ্ছে 1 বছর পরে কত, 2 বছর পরে কত, 3 বছর পরে কত। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, আর এইটা হবে তোমার পপুলেশন n ইয়ার্স অ্যাগো, n সংখ্যক বছর আগে পপুলেশন ছিল। মনে রাখবা গুণ করলে সবসময় সামনের দিকে যায়, বাড়ে। পপুলেশনকে যদি আমরা এই ফ্যাক্টরটা দিয়ে গুণ দেই আর পাওয়ার যত বছর তত, তাহলে এটা সামনের দিকে যাবে, বাড়বে। আর এই পপুলেশনটাকে যদি আমরা এই ফ্যাক্টরটা দিয়ে ভাগ দেই, তাহলে পপুলেশনটা পিছের দিকে যাবে বর্তমান থেকে। এখন এই পাওয়ারটা যদি 1 হয় তাহলে 1 বছর আগে কত ছিল, এই পাওয়ারটা 2 হয় তাহলে 2 বছর আগে কত ছিল, এই পাওয়ারটা 3 হয় তাহলে 3 বছর আগে কত ছিল, এটাই বলবে। কথা কি বোঝাইতে পারলাম আমরা? ভাগ দিলে পিছে যাবে ওই ফ্যাক্টরটা দিয়ে, আর মূল জনসংখ্যাকে ওই ফ্যাক্টরটা দিয়ে, কোন ফ্যাক্টরটা, এই ফ্যাক্টর, কোন ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা দিয়ে ভাগ দিলে পিছে যাবে, আর এই ফ্যাক্টরটা দিয়ে গুণ দিলে সামনের দিকে যাবে। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? ইয়েস স্যার। এবার আসো দেখি, কোন দেশের জনসংখ্যা, এক দেশের জনসংখ্যা ছিল 5000, পপুলেশন কত, 5000। 5000, আর ইনক্রিজিং রেটটা কত, 2%। 2%। কয় বছর পরে, ইয়ার কত, 2 ইয়ার্স। তাইলে উইল বি, পপুলেশন উইল বি আফটার 2 ইয়ার্স, তাহলে পপুলেশন আফটার 2 ইয়ার্স, 2 ইয়ার্স পরে কত হবে তোমার, এখন আছে 5000, এইটাকে গুণ দিবা তুমি 1 প্লাস
2/100 নাকি সুদের হার জি বৃদ্ধির স্যার, হার আর কয় বছর ইনক্রিজিং রেট। বাস শেষ 5000 দেখো এটাকে ভাগ দিলে কত 50 না 50 দুগুণে 100 তাইলে উপরে হবে 1 নিচে 50 51। লসাগু করলে হবে উপরে 51 নিচে 50 বুঝছো ব্যাপারটা আবার লসাগু করলে এখানে দুইবার লিখলাম কেন দুইবার লিখলাম পাওয়ারটা 2 আছে তাহলে এই শূন্য চলে যাচ্ছে এই 5 কে এটা দা গুণ দিলে কত 10। হ্যাঁ ও সরি দুইটা শূন্য তো গেছে নাকি 2টা শূন্য চলে গেছে। 5 কে গুণ দিলে কত স্যার 10 হবে 10 51 এখনো গুণ করলে কত হয় স্যার ই হয় 2601 কিভাবে হবে 51 গুণ 51 স্কয়ার করলে কেমনে হয় মনে রাখবা এটা 50 এর কাছাকাছি না 50 থেকে 51 কত বেশি এক বেশি এক তাহলে বেশি 50 এর অর্ধেক কত 25 25 সাথে 1 যোগ করো 26 আর 1 এর স্কয়ার করো 1 তাহলে যেহেতু 2 রাশি 2601 বুঝছো সাবিকুন নাহার বুঝছেন এটা কিভাবে করছি জি স্যার 52 স্কয়ার 52 স্কয়ার করলে কেমনে হবে 52 স্কয়ার হচ্ছে 52 50 এর কাছে 50 থেকে কত বেশি 2 বেশি 2 2 বেশি প্লাস তাহলে 50 এর অর্ধেক কত 25 25 সাথে 2 যোগ করো 27 আর 2 এর স্কয়ার করো 4 এখানে এটা শুন দিতে হবে 27 এগুলি পরে শেখাবো 2601 কে তুমি 10 দিয়া গুণ দিবা এই এটা স্যার 52 কে প্রথমে 2 দিয়ে ভাগ দিব তারপরে স্যার না এটা ই পরে করব। 2601 কে 2 দিয়ে গুণ দিলে হবে 5202 2 5 4200 এটা বুঝছেন কিনা বলেন পরে ওটা পরে শিখাচ্ছি জি স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট আচ্ছা এবার আসো দেখি একটু ট্রিক শিখাই দেই মনে করো 53 এর স্কয়ার করবা সাদিকুন নাহার দেখতেছেন জি স্যার 53 এর স্কয়ার করবেন 53 কার কাছাকাছি 50 এর 50 থেকে 53 কত বেশি 3 বেশি 3 বেশি 50 এর অর্ধেক কত 25 25 সাথে 3 যোগ করো কত 28 28 এবার 3 এর স্কয়ার করো কত 9 যেহেতু এখানে দুই সংখ্যা পাইবা একটা সংখ্যা শূন্য দিয়ে দিতে হবে যদি 4 এর স্কয়ার করতাম 16 হইতো তাহলে এখানে 16 বসে যেত এরকম একটা দেখাচ্ছি রাখো এই হচ্ছে 2809 হচ্ছে তার স্কয়ার আমি 54 তার মানে স্যার একটা অঙ্ক আসলে পিছনে আরেকটা শূন্য দিতে হবে। 54 স্কয়ার দেখেন 54 কার কাছাকাছি 50 50 বেশি 4 বেশি 4 বেশি তাহলে 25 50 এর অর্ধেক কত 25 25 4 যোগ করো 29 4 এর স্কয়ার কত 16 এখন আর শূন্য দিতে হবে না কারণ দুই ঘর পেয়ে গেছে যদি 54 এর স্কয়ার না করে আমরা যদি 46 এর স্কয়ার করতাম একই কথা 46 কার কাছাকাছি 50 এর কত কম 4 কম 50 থেকে 4 4 কম কম তাহলে 50 এর 4 অর্ধেক বিয়োগ কত দিব 50 এর অর্ধেক 25 কত থেকে 25 25 এই সাদিকুন আর খেয়াল করতেছ না 50 এর অর্ধেক কত 25 25 থেকে 4 জি বাদ স্যার দিলে খেয়াল করতেছি বলেন 50 এর অর্ধেক কত 25 25 থেকে 4 কমাবো এবার 21 আর 4 21 আজকে এতটুকুই থাকে এই টিপসটা পরে বিস্তারিত পরে বুঝাবো স্যার একটু স্ক্রিনশট নিন। আহা থাক আবার শেখাবো ইনশাআল্লাহ এবার আসেন দেখি একটু আগে যে অঙ্কটা দেখাইলাম পপুলেশনের বেলা ভালোভাবে শুনো জি স্যার পিছনে যান পপুলেশনের বেলা এইটা যদি 2020 সাল হয় 2021 2022 2023 2019 2018 2017 আমি বলেছিলাম পপুলেশন যদি হয় পি ইনক্রিজিং রেট যদি হয় r%, এটা পি আর n তম বছর ইয়ার যদি হয় n তাহলে ভালোভাবে শোনো পপুলেশন আফটার n ইয়ার্স পপুলেশন আমার কথাটা ভালোভাবে শোনো আমি কিন্তু আবার বোঝাচ্ছি কারণ আছে পপুলেশন আফটার n ইয়ার্স
n ইয়ার্স পরে পপুলেশন কত হবে, এই পি কে তোমরা গুণ দিবা 1 প্লাস আর পার্সেন্ট মানে পার্সেন্টের চিহ্নটা উঠাইলে নিচে 100 n বছর পরে। তাহলে পপুলেশনটা যদি হয় 16 কোটি আর বৃদ্ধির হার যদি হয় 5%, এখানে 5, এখন থেকে 2025 সাল পর্যন্ত বা 2023 সালে 1 বছর 2 বছর 3 বছর পরে কত হবে, তাহলে এনটা হবে 3, এনটা হবে কি 3। এবার আসো দেখি পপুলেশন n ইয়ার্স এগো। আমি আগের অঙ্কটা মোছার আগে এটা করাইতে পারি, কারণ বাস্তব অঙ্ক ছিল। এই ভাগ এই পিটাকে ভাগ দিতে হবে কি দিয়া, r প্লাস 100 টু দি পাওয়ার n দিয়া। তার মানে পপুলেশনকে এই r প্লাস 100 এই ফ্যাক্টরটা দিয়ে ভাগ দিলে পপুলেশনটা আগের দিকে যাবে, পিছের দিকে যাবে। এখন n এর মান যদি হয় 1, তাহলে 1 বছর আগে 19 সালের কত ছিল, n এর মান যদি হয় 2, তাহলে 18 সালে কত ছিল, 17 সালে কত ছিল। আমার এই কথাটা তো আপনারা একটু আগে বুঝছিলেন নাকি? জি স্যার। আচ্ছা, এবার আসেন একটু খালি চেঞ্জ। যখন মেশিনারির ব্যাপার হয়, মেশিনারির ব্যাপারটা কি অবচয় হয়, এটা কি পরিমাণটা বাড়ে না কমে? কমে স্যার, মেশিনারি ভ্যালুটা কি বাড়ে না কমে? ভ্যালুটা কমে যায় স্যার। কমতে থাকে। আর পপুলেশনের বেলা প্রতি বছর জনসংখ্যা খালি বাড়েই বাড়ে নাকি? এই বছর 16 কোটি, পরের বছর এসে 17 কোটি, 17 কোটির উপরে আবার 10%, এরপরে যাওয়া হলো এটার উপর আবার 10%, চক্রবৃদ্ধি সুদের মতো পপুলেশনটা বাড়ে আর পার্সেন্ট মেশিনের ভ্যালুটা কি কমে। এখন আজকে যদি 2020 সালে একটা মেশিন যদি কিনে থাকি 50 লাখ টাকা দিয়ে, তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, 50 লাখ টাকা দিয়ে একটা মেশিন আমরা কিনলাম, এই মেশিনটার 2021 সালে কি জনসংখ্যার মতো ভ্যালু বাড়বে না কমবে? 22-এ কমবে, 23-এ কি আরো কমবে না? কমবে স্যার। 21-এ যতটুকু কমবে 22-এ তার উপর হিসাব করে আরো কমবে, 23-এ কি আরো কমবে। আর আগের দিকে কি তার দিন ভালো ছিল না? যদি মেশিনটা আমরা এখান থেকে হিসাব করি যে 23 সালে এসে মেশিনটার দাম হয়ে গেল মনে করো 40 লক্ষ, তাইলে এই আগে কি তার একটু ভ্যালু বেশি ছিল না? বেশি ছিল না? বেশি ছিল না? যদি মেশিনটা কিনে থাকতাম আগে 17 সালে, তাহলে কি যদি আগের দিকে আসি, তাহলে এখন কত সাল, 2020 সাল, মেশিন কিনছিলাম আমরা 2017 সালে 50 লাখ টাকা দিয়ে। এখন 2020 সালে মেশিনের দাম আছে মনে করো 35 লক্ষ। ভালোভাবে খেয়াল করো, 2020 সালে মেশিনটার দাম আছে কত, 35 লক্ষ। তাইলে 2022 সালে কি আরো কমবে না? 2023 সালে আরো কমবে না? আচ্ছা, কিন্তু যদি আমাকে কোম্পানি বলে আচ্ছা 21 সালে 2020 সালে মেশিনটার দাম 35 লক্ষ, আচ্ছা স্যার বলেন তো থেকে 18 সালে এটার ভ্যালুটা কত ছিল, কিনছিলাম 17, 18তে কত ছিল, তখন তুমি ব্যাক ক্যালকুলেশন করা লাগবে না? ব্যাক ক্যালকুলেশন করলে কোনটা দিয়ে আসবে, এটা দিয়ে আসবে। এখন পার্থক্য হচ্ছে মেশিন এবং পপুলেশন এবং মেশিনের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন কি অবচয় কি বাড়ে না কমে? কমে স্যার। আচ্ছা, তাহলে যদি কমে তাহলে কাহিনী হচ্ছে জাস্ট খালি এই জায়গাটাতে, এই জায়গাটাতে মাইনাস। আর কোনো হিসাব দরকার নাই, এই জায়গাটা খালি মাইনাস দিয়ে হিসাব করতে হবে। তাহলে এটা ভ্যালু, এটা ভ্যালু, মেশিন ভ্যালু, মেশিন ভ্যালু অথবা ভ্যালু অফ দ্য মেশিন, মেশিন ভ্যালু। মেশিন ভ্যালু যদি পি হয় তাহলে পপুলেশনের মতোই মেশিনের অঙ্ক, পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে খালি কি মাইনাস, এই জায়গাটাতে মাইনাস। পপুলেশনের মতোই মেশিনের অঙ্ক, সামনের দিকে গেলে গুণ করে যেতে হবে, পিছের দিকে গেলে বিয়োগ করে ভাগ দিয়ে আসতে হবে, কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে মাইনাস। আমি কি বোঝাতে পারলাম? এখন আমি এই অঙ্কটা তোমরা নিজেরা করো।
একটা মেশিন কেনা হয়েছিল 3 বছর আগে। মেশিন কেনা হয়েছিল 3 বছর আগে। এখন তার পরে আছে 26 স্যার বি নাম্বারটা 8 9 মনে হয়। তার অবচয়ের হার হচ্ছে, ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 10%। বলতেছে 3 বছর আগে মেশিনটা কেনা হয়েছে 1 2 3rd ইয়ার। বলতেছে এটার মূল্য কত ছিল কেনার সময়। তাহলে পারচেজ প্রাইস কত? পারচেজ প্রাইস কেন লিখলাম? কারণ ওই সময়টা কিনছে, একদম কেনার দাম কত ছিল। এটা হবে এই রকম 26389.80 1 minus 10 divided by 100 কত কিউব, নাকি 3 বছর। এটার উত্তর কত আসে? স্যার ৩৬,২০০। গুড। স্যার এত বড় বড় ক্যালকুলেশন করতে অনেক টাইম লাগবে। এই অঙ্কগুলিতে একটু এরকম ঝামেলা আছে, দুই একটা জায়গায় টেকনিক আছে, অঙ্ক শিখাইনি তারপর বলবো ইনশাআল্লাহ। মূল অঙ্ক শেখানোর আগে, গোড়াটা মজবুত করার আগে টেকনিক অ্যাপ্লাই করলে এটাও হবে না ওইটাও হবে না। মনে রাখবেন টেকনিক কে ভালো জানে? যে মূল অঙ্ক ভালোভাবে জানে। অনেক ছাত্রই পড়ানোর সময় বলে স্যার শর্টকাটটা দেখাই দেন, শর্টকাট আগে না দেখাইলে তারা করে, মনে করে যে স্যার শর্টকাট দেখায় না, দেখাতে চায় না, অনেকে মনে করে দেখাইতে পারে না। মনে রাখবেন বেসিক অঙ্ক মূলভাবে ভালোভাবে অঙ্কটা বুঝে না করার ক্ষমতা থাকলে শর্টকাট কোনো কাজে আসে না। শর্টকাট হচ্ছে একটা বোনাস জিনিস। যার মূল নাই তার কখনো বোনাস হয় না। যার মূল বেতন নাই তার কোনো বোনাস আছে নাকি? মূল বেতন থাকতে হবে তারপর বোনাস। মূল জিনিস না বুঝলে বোনাস দিয়ে কোনো কাজ হয় না। শর্টকাট পরে আগে বুঝতে হবে। এই অঙ্কটা করেন, যদি করতে পারেন 2 মিনিটের মধ্যে, তাইলে বুঝবো যে এই মুহূর্তে সব শর্টকাট পাওয়ার উপযুক্ত আপনারা, রাসেল ছাড়া। রাসেল ছাড়া। স্যার এক্সপেন্ডিচার মানে খরচ। খরচ। আলহামদুলিল্লাহ।
স্যার আমার নতুন নিয়মগুলা মাথায় আসে না, আমার সেই আগের ওগুলাই মাথায় আসে। ওগুলো হচ্ছে হিসাব নিকাশ। এই অঙ্ক চাকরির পরীক্ষায় 6 টাইমস আসছে, সব পরীক্ষা মিলে। A man spends 75% of his income. If his income increased by 20% and he increased his expenditure by 10%, his savings are increased by, বলেছে একটা লোক তার ইনকামের 75% খরচ করে স্পেন্ড, হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%, কিন্তু তার বেতন বা ইনকাম 20% বেড়ে গেছে, সেই যাওয়াতে সে তার খরচও বাড়াইছে 10%, তাহলে তার সেভিং কত পার্সেন্ট বেড়েছে? ইনকাম সমান সমান কত পার্সেন্ট? ইনকামটা সবসময় 100%। হুম। তাহলে তার এক্সপেন্ডিচার কত? 75। এক্সপেন্ডিচার 75। তার সেভিং কত? 25। এখন তার ইনকাম বেড়ে গেছে 20%, তাহলে 1.2 দিয়ে হিসাব করে। এখন ইনকাম হয়ে গেছে 100 টাকা না 120 টাকা, তার খরচ বেড়েছে 10%, তাহলে 1.10 দিয়ে হিসাব করে। 75 কে 87, 7 5 12, 82.75 82.5 বুঝছেন কিনা? 37.5%। তাহলে তার সেভিং কত এখন? 37.5%। আগে সেভিং কত ছিল? 25%। তাহলে সেভিং, স্যার এমনি সোজা আছে অঙ্কগুলা, কিন্তু আমার একটু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, সেভিং ইনক্রিজ করছে কত? 37.5 মাইনাস 25 12.5। সেভিং বাড়ছে কত? 25 টাকা থেকে কত বাড়ছে? 12.5 টাকা বাইরে। এখন তার সেভিং কত? 37। আগে ছিল কত? 25 টাকা। তাহলে 25 টাকায় বাড়ছে কত টাকা? 12.5 টাকা। তাহলে ওই কি নেমে করি, পার্সেন্টেজ অফ সেভিং ইনক্রিজড কত? এদিকে তাকাও, 25 টাকায় 25 টাকায় বেড়েছে। 12.5 হ্যাঁ, into 100। 25 টাকায় বেড়েছে 12.5 টাকা। 1 টাকায় কত? আর যেহেতু পার্সেন্টেজ 100 টাকায় কত? 50%। তাহলে 12.5 25 12.5 কাটলে 2, এটা 50। বুঝাই যায় 12.5, এটা করা লাগে নাকি? 25-এর অর্ধেক 12.5 50%। কিন্তু আমি তোমাদেরকে যেহেতু অঙ্ক করাচ্ছি এই জায়গায়, এই জন্য তো তোমাকে কইরা দেখাইতে হবে, এটা তো একটা ক্লাস। কিন্তু পরীক্ষার হলে যখন দেখবা এইটাতে এটা 37.5, বাস করা বন্ধ। 25 থেকে 12.5%, 12.5 25-এ 12.5 কত পার্সেন্ট? দেখে 50% আছে কিনা? আছে, বা শেষ। এগুলি কি লিখবা পরীক্ষার হলে? এগুলো না লিখবা? স্যার। কখনোই না। না স্যার। তোমার মোট হিসাব হতে 100, এটারে 1.2 বেটার হইছে 1 টাকা 120, আর ওইটা হচ্ছে 75, এটার যদি 10% বাড়ে তোমার, তাইলে হবে 82.5। এটারে 82.5 করার একটা টেকনিক শিখাই দেই। কোনো কিছুকে এটা মুছে ফেলা এই অঙ্কটা নাকি? জি স্যার। বুঝবো সাদিকুন? জি স্যার মুছেন। কোনো কিছুকে 11 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে ওইটার মাঝখানে ওইটার যোগফল বসাই দেওয়া। 52কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 5 এবং 2 এর যোগফল কত? 7 হয়ে গেল। 42কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 6 এবং
6 এবং 4 এবং 2 এর যোগফল কত? 6। দুইটার মাঝখানে 6 বসাই দাও। বুঝছেন ইয়া? আচ্ছা, ওকে। সো এখন যদি এরকম হয় 75 কে যদি আমরা, তাহলে আমরা কি করতেছি, এই যে 7টা কোত্থেকে আনলাম, 5 এবং 2 এর যোগফল 7, মাঝখানে বসাই দিলাম। 4 এবং 2 এর যোগফল কত? 6, 6টাকে মাঝখানে বসাই দিলাম। তাইলে কোন দুই সংখ্যাকে 11 দিয়ে গুণ করতে হলে দুইটা সংখ্যার যোগফলকে মাঝখানে বসাই দিলেই চলে। যেমন আমরা 36 কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 3 আর 6, দুইটার যোগফল কত? 9, মাঝখানে বসাই দাও, হয়ে যাবে। যদি 63 কে আমরা 11 দিয়ে গুণ করি, একই কথা, 3 এত 9 6 আর 3 যোগফল 9, মাঝখানে বসাই দাও। কিন্তু কাহিনী হচ্ছে যদি 75 কে তুমি 11 দিয়ে গুণ দাও, তাইলে হচ্ছে দেখো, এই 5 তো এই পাশে থাকবে, 7 5 কত? 12, 12 না? কত আসতেছে? 2। ওই হাতের 1 এটার সাথে যোগ দিয়ে দিতে হবে। যদি আমরা 87 কে 11 দিয়ে গুণ দিতাম, 7 তো থাকবেই, 8 7 15 এর 5 থাকবে, হাতে থাকবে 1, 9। এই জন্যই স্যার দেখেন, এটা কি শুধুমাত্র ওই যে বেজোড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যে? না না, জোর বেজোর সবার বেলায়, খালি 11 দিয়ে গুণের নিয়ম। না স্যার, ওই যে 75 আর 87 এটার ক্ষেত্রে কি শুধু স্যার বেজোড় কাউন্ট করা হচ্ছে নাকি শুধু 5 7 কাউন্ট করা হচ্ছে? আপনার কথাটা আমি বুঝি নাই। আমার এই 7 এবং ব্যাপারটা এরকম ছিল, স্যার ব্যাপারটা আগে যেমন 52 42 এরকম ছিল। ব্যাপারটা এরকম ছিল, আমার 8 আর 7 দুই পাশে থাকবে, দুইটার যোগফল কত? 15 না? 15। কিন্তু 15 কিন্তু 10 এর চেয়ে বেশি নাকি? এখানে কিন্তু আপনি একটা ডিজিট বসাতে পারেন, বাকি এক কার সাথে নিতে হবে? এর সাথে। তাহলে 9 স্যার ওই দুইটা ডিজিট হলে, যোগফল দুইটা ডিজিট হলেই আমার আগেরটার সাথে যোগ করতে হবে এইটা। এই পাশে চলে আসবে। তার মানে জোর বেজোর না, এখানে হচ্ছে ডিজিটটা বেশি হলেই হবে। এখন যদি 6 3 2 কে আপনি তিনটা সংখ্যাকে 11 দিয়ে গুণ দিতেন, তাহলে কি হইতো? একই কথা, 2 2 এর সাথে 3 যোগ করো 6, 6 এর সাথে 3 যোগ করো 9, আর 6 স্যার 2 3 5 2 3 5, এটাকে 11 দিয়ে গুণ করবেন নাকি? তাহলে স্যার আগেরটা আরেকটু বলেন স্যার, যে 632 গুণন 11। এই যে 6 2 2 থাকবে, এটার সাথে এটা যোগ দিয়ে এটা বসাইলাম, সরি 2 5 3 তাহলে 5, স্যার এখানে 5 হবে। 6 3 9, 6 1 6, যেমন 5 5 3 8, 3 2 5 2। যদি 6 2 5 7 9 এটাকে আপনি 11 দিয়ে গুণ দিতে চান, তাহলে কি হবে? 9 9 এর সাথে 16 6 হাতে আছে 1, 7 5 12 একে 13 3 হাতে আছে 1, 5 2 7 5 2 10 আর 1 11 1 হাতে আছে 1, 6 2 12 আর 1 13 3 হাতে আছে 1, 6 1 6 1 7। ঘটনা একই। এখন যদি এরকম হয়, 63 কে আপনি তিনটা 1 দিয়ে গুণ দিলেন, তাহলে 9 আসবে দুইবার। বুঝতে পারছি? যদি 42 কে আপনি তিনটা 1 দিয়ে গুণ দিচ্ছেন, তাহলে 6 আসবে। মাঝখানে দুইটা 6। আজকে এই পর্যন্ত দেখালাম। আরো বেশি যদি 1 হয় এবং এগুলি যদি 10 এর চেয়ে বেশি হয়ে যায় যোগফল, তাহলে কেমনে করতে হবে আগামী দিন দেখাবো ইনশাআল্লাহ। আজকের চেয়ে বেশি দেখাচ্ছি না, এখন আমরা অঙ্কে চলে আসি। পরে অঙ্কতে আসি। 5% of A is equal to 10%, 15% income of B. 10% income of B is equal to 20% income of C. If income of C is 2000 টাকা, then the income of A, B, C একসাথে কত? I'm sorry, 5% of A, 5% of A is equal to 15% of B. আবার কি বলছে? 10% of B is equal to
20% অফ সি। এই হিসাব থেকে আমাদের এ বি সি এর হিসাবটা বের করতে হবে, যোগফল কত একসাথে। তাহলে আমরা এখানে বলতে পারি না, হিসাব দেখাই আপনাকে, একসাথে করলেও হইতো কিন্তু পরে বুঝবেন না। 100 এই পাশে, আবার 15b/100 নিচে, নাকি পার্সেন্টেজটা উঠাই নিচে 100 দিলাম। 100 আমরা এখন দিলাম, পরীক্ষা এত ইলাবোরেট করতে যায়েন না, কারণ এখানে 100 এমনি বাদ চলে যায়। তাহলে আমরা বলতে পারি 5a = কত, 15b। তাহলে 5 দিয়ে ভাগ দিলে a সমান সমান কত, 3b। 3b। বুঝছেন, a সমান সমান 3b। আবার এই পাশে আসেন, 10b/100 = 20/20c কত, 100। এখানে 10b = 20c, তাহলে b = কত, 2c। c এর মান কত দেওয়া আছে, 2000, নাকি c এর মান কত, 2000। তাহলে b এর হিসাব কত, 4000। আবার এখানে যদি 4000 বসাই দেই, 12,000। 4000 সমান সমান 12,000। তাহলে a প্লাস b প্লাস c হচ্ছে 12,000 যোগ 4000 যোগ c এর মান কত, 2000। 12 × 16 দিয়ে 18,000। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, বুঝাই দিলে তো স্যার ক্লিয়ারই হয়। এবার আসো পরের। A's income is 25% more than B. B's income is 20% more than C's. By what percent A's income is more than C's? A এর ইনকাম B এর চেয়ে 25% বেশি, B এর ইনকাম 20% বেশি, মোর দেন C। তাইলে বলতেছে A এর ইনকাম B এর চেয়ে 25% বেশি, 25। আবার B এর ইনকামটা C এর চেয়ে 20% বেশি। তাহলে বলতেছে হোয়াট পার্সেন্ট অফ A's ইনকাম ইজ মোর দেন B। তাহলে A এর ইনকাম C এর চেয়ে কত বেশি। তাইলে আগে C, তার চেয়ে বড় কে B, তার চেয়ে বড় কে A। এটার চেয়ে A কত পার্সেন্ট বেশি, 20% বেশি। আবার এইটার চেয়ে এটা কত পার্সেন্ট, 25% বেশি। তাহলে আমরা এইভাবে করি, let C's income 100%। 100, তাহলে B's ইনকাম 20% বেশি, 120। A's ইনকাম 120 120 × গুণন 1.25। 1.25। 120 এর 4 ভাগের 1 ভাগ কত, 30। 4 দিয়ে ভাগ করলে 30 হয় না, 30 আর 120 কত, 150। তাহলে এর চাইতে B কত বেশি, 50। A's income is more than C's by 150 minus 100, 50। পরের অঙ্কে আসো। বলতেছে the ratio of number of boys and girls in a school is 3:2.
20% of the boys and 30% of the girls are scholarship holder. The percentage of students who are not the scholarship holder is, বলতেছে কি একটা স্কুলের ছেলে এবং মেয়েদের রেশিও হচ্ছে 3:2, 20% of the boys এবং 30% of the girls এরা স্কলারশিপ পেয়েছে। The percentage of the students who are not scholarship holder না কতজন? Let boys কত 3x নাকি, গার্লস কত 2x, টোটাল কত 5x নাকি। 20% of the girls boys এবং 30% of the girls স্কলারশিপ হোল্ডার। তাহলে আমাদের স্কলারশিপ হোল্ডার না কতজন? সরাসরি নাতে চলে যাই। 80 নন স্কলারশিপ বয়েজ, নন স্কলারশিপ বয়েজ কত 30, ছেলেদের 20% স্কলারশিপ পাইছে, তাহলে 30% পায় নাই, 80% পায় নাই নাকি, 80% পায় নাই, তাইলে 3x এর 80%। এই 4 2 তে কাটলে 4, 2 তে কাটলে 5, 12x divided by 5। নন স্কলারশিপ হোল্ডার গার্লস, মেয়েদের সংখ্যা হচ্ছে 2x, তাদের মধ্যে 30% স্কলারশিপ পাইছে আর বাকি 70% পায় নাই। এটা গেল 5 দোকানে 10 নাকি, তাহলে হচ্ছে তোমার 7x by 5। টোটাল নন স্কলারশিপ হোল্ডার্স কত হবে? 12x by 5, 7x by 5, 19x by 5 নাকি, 19x by 5। এইটা মোলটার সাথে কত পার্সেন্ট নাকি, টোটাল কত 5x। তাহলে নন স্কলারশিপ হোল্ডার্স, নন স্কলারশিপ পার্সেন্টেজ টু দা টোটাল, তবে টোটাল হচ্ছে তোমার 5x আর উপরে আছে কত 19x, আর যেহেতু এটা পার্সেন্টেজ তাহলে এটা কি উপরে যাবে না? নিচে থাকবে স্যার 5x, 19x by 5 ওইটা আসবে কোথায়? নিচে নাকি, নিচে আসবে 1 by 5x into 100 এত পার্সেন্ট। x চলে গেল, 25 রে 100 দিয়ে কাটলে 4, তাহলে 76%। এটাই হচ্ছে তোমার
পরের অঙ্কে যায়। The price of rice has increased by 60%. In order to restore the original price, the new price must be reduced by. এই ধরনের অঙ্ক, এই এক ধরনের অঙ্ক পার্সেন্টেজের মধ্যে সবচেয়ে বেশিবার আসছে। 40-50 বার আসছে অঙ্ক, কিন্তু এখন আর আসে না। এগুলি পোলাপান মুখস্থ হয়ে গেছে পুরো। চালের দাম 60% বেড়েছে, আগের জায়গায় আনতে কত পার্সেন্ট কমাইতে হবে? সুদা হিসাব। এটা নিয়ম হচ্ছে, বলো কিভাবে করবা। আচ্ছা, মনে করো রাসেল তার বাবার দোকানে বসে। আমি অঙ্কটা বুঝাই একটু। চালের দাম 100 টাকা। সে সকালবেলা গিয়ে দেখলো চালের ক্রাইসিস মার্কেটে দাম বাড়াই দিছে। কত পার্সেন্ট বাড়াই দিছে? 60%। তাহলে 100 টাকার চাল সে কত বেচতেছে? 160 টাকা। কত পার্সেন্ট বাড়াইছে? 60%। তাহলে রাসেলের বাবা দোকানে গেছে 12টার সময় বা 1টার সময়, যে বলে কি করছিস? আব্বা এই কাজ করো। আরে আরে এটা তুই কি করছিস? কেন চাল বাড়াইছিস? কমাও, দাম কমাও। এখন 160 থেকে সে 100 টাকায় আসবে, তাহলে কত পার্সেন্ট কমাইতে হবে? 60%? না স্যার, 160 টাকা থেকে যদি 60 টাকা কমায়, 1 টাকায় কত কমবে? 100 টাকায় কত কমবে? এইটা বাইর করা দরকার। এটাই হচ্ছে। তাহলে এই অঙ্কটা করার টেকনিকটা হচ্ছে এইটা। যদি ইনক্রিজ করে, অরিজিনাল প্রাইসে যাইতে হলে মনে রাখবা 100 গুণ আর 100 প্লাস আর এত পার্সেন্ট। 100 গুণ আর 100 প্লাস আর। 100 আর এর মান কত? 60%। 60। আর 100 আর এবং 60, তাহলে সরি 6000 বাই 160 এত পার্সেন্ট কত হবে? 348 400। তাহলে উত্তর হচ্ছে 37 1/2 নাকি? সব করলে তাই আসবে। ক্লিয়ার? আটচল্লিশ রইল কত? 12। 12 থাকলে হইতেছে 120, 7 বার যাবে, হাফ এত পার্সেন্ট। কথা বোঝা গেল? সাদিকুন্নাহার, আজকে এই পর্যন্ত থাকা। জি স্যার। পিয়া পাঠাই দিব না, শীট পাঠাই দিব, বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি এই ম্যাথের ক্লাস। ইনশাআল্লাহ পরে হয়ে গেছে ইনশাআল্লাহ। আর একটা ক্লাস লাগবে, পার্সেন্টেজ অনেক বড় চ্যাপ্টার। তাহলে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে আগামী কিবার দিন? বুধবার দিন ইনশাআল্লাহ রাতে 8:30টার সময়। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস লাইভ ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।